আজকে জল থাকবে না, মানে বুঝতেই পারছো। এখন পুরো অন্ধকার, ঘড়িতে বাজে 4:25। যতই কঠিন ভাববো সব কিছু, জীবনটা ততই কঠিন হবে। দরকার কি একটু সোজাভাবেই নেই ভেবে নিলাম। নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘন্টনার একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখনও 7টা বাজেনি, মেয়ের এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। জলদি কোথায়? বাস দিদি ঠিক টাইমে ফোন করেছে, জলদি না। এই লাইট জ্বালিয়ে দেবো? হ্যাঁ, কালকেই বলে দিয়েছে জামা কাপড় কাচা যাবে না, কারণ নাসিকের অবস্থা খুবই খারাপ। যদিও একদিন একটু বৃষ্টি পড়েছিল মুষলধারে, কিন্তু একদিনের বৃষ্টিতে কি হবে। তো এরা বেরোনোর পরে ঝটপট করে আমি আমার কাজগুলো করে নেবো। ঘড়িতে বাজে সকাল 7:10। মেয়েরা এবার বেরাবে। বাস আসতে আজকে একটু লেট হয়েছে। ফোনে বলে দিল বাস দিদি আজ একটু আসতে দেরি হবে। যাই হোক, ভালোই হলো, যেটা হয় ভালোর জন্যই হয়। আমার 2 মেয়ে একদম রেডি, এবার ফটাফট ওরা যাওয়ার জন্য ব্যস্ত। তোমরা সবাই জানো আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি। নাসিক কিন্তু একটা হিল স্টেশন। এখানে এই গরমকালে জলের সংকট প্রায়ই হয়। এবার আর সময় নষ্ট করা যাবে না, এবার আমার কাজে লাগতে হবে। ঘরের অবস্থা দেখো, সব ফেলানো, মনে হয় যেন যুদ্ধ চলে। মেয়েরা বেরানোর সাথে সাথে কোমর বেঁধে চলে আসলাম আমি সবার প্রথমে দৌড়ে দৌড়ে রান্নাঘরে। সবার আগে আমি বের করছি মুসুরির ডাল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আম ডাল হলে তো কথাই নেই, কাঁচা আম একটাও ফ্রিজে নেই। আর মাঝখানে কাঁচা আম নিয়ে আসা হচ্ছিল, কিন্তু সেগুলো পাকা পাকা মিষ্টি মিষ্টি, সে তো আমি কাটতে কাটতেই খেয়ে ফেলছিলাম। তখন আমি কি ভাবলাম যে একটু আমশি আছে ঘরে অনেকটাই, আমশি দিয়ে একটু টক ডাল বানায়। টক ডাল হলে আমাদের আর 3 জনের, বিশেষ করে আমি আর আমার মেয়েরা, আমাদের 3 জনের কিন্তু টক ডাল হলে কিছুই লাগবে না। কিন্তু শুধু তো টক ডাল দিয়ে ভাত খাওয়া যায় না, দেখা যাক আর কি করি। আর একদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এইগুলো এই আমশিগুলো কিন্তু আমি বানাইনি। এবারে যখন কালী পুজোর সময় বাড়ি গেছিলাম, আমার মা পুরো 1 ডাব্বা আমশি দিয়েছিল। আমশির চাটনি খেতে কিংবা ডালের মধ্যে দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। বিয়ের পর প্রথম যখন নাসিকে এসেছিলাম, ঠিক এই গরমের সময় জলের সংকট আমার তো মাথায় হাত। কেন কি আমাদের ওদিকে তো এরকম জলের পরিস্থিতি হয়ই না। হ্যাঁ, টাইম কলের জল একটু কম আসলো বেশি আসলো কি একদিন আসলো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে জল থাকবে না, আগের থেকে সার্কুলার আসবে, কি করে কি করব কোনো সময় কিন্তু জানতাম না। আর যখন বিয়ের পরে এখানে এসে দেখলাম যে এই পরিস্থিতি, তখন একটা জিনিস সুবিধা হচ্ছিল, সবাই মিলে কিন্তু ট্যাঙ্কারের জল পাচ্ছিল। মানে সেটা অতটা সোজা না, তার জন্য অনেক কিছু করতে হচ্ছিল। তো ট্যাঙ্কার আসতো, সেই জল বালতি বয়ে বয়ে নিয়ে আসতে হতো অনেক দূরের থেকে। ট্যাঙ্কার তার ঘরের কাছে আসবে না, ট্যাঙ্কারটা তো রাস্তার পরে থাকবে। তাহলে লম্বা তেলের লাইনের মতন কিন্তু লাইন দিয়ে জল আনতে হয়েছে। সেসব তো পরের ঘটনা, কিন্তু এখন ভাবলে নিজেকেই মানে নিজের উপরে নিজের হাসি লাগে যে কত কি এক এক জায়গায় পরিস্থিতি আসলে অনেক কিছুই কিন্তু আমাদের করতে হয়। মানে পরিস্থিতি অনুযায়ী কিন্তু সব কিছু, ওই জন্য কোনো কিছুতেই ভয় পাওয়াটা উচিত না। পরিস্থিতি তো হবেই, যে সবসময় একদম সোজা জীবন হবে তার কিন্তু কোনো মানে নেই। জীবনটাকে সোজা আমাদেরই করে নিতে হবে, তবেই আমরা সেই জীবনে চলতে পারবো। চা প্রায় আমার হয়ে গেছে, আমি এখনও ব্রাশ করিনি। ভাবলাম যে আগে 2 দিকে দুটো বসিয়ে দিই, তারপরে দৌড়ে দৌড়ে যাব ব্রাশ করতে। মেয়েরা আমার স্কুলে বেরানোর সাথে সাথে কিন্তু আমি ব্রাশটা করে নিই। মানে আমার নিয়মটা আজকে পুরো পাল্টে গেল শুধু এই জলের কারণে। কিন্তু কি করব বন্ধুরা বলো, প্রথমেই বললাম পরিস্থিতি বুঝেই সব কিছু নিজের রীতি অনুযায়ী কি নিজের সুবিধা অনুযায়ী করলে তো হবে না। তো যাই হোক, সব কিছুই করব আস্তে আস্তেই হবে। কি না আস্তে একবারে হবে না, একটু আমাকে আজকে দৌড়ঝাঁপ করতেই হবে, কেন সময়ের মধ্যে আমাকে সব কিছু করতে হবে। যাই হোক, ব্রাশ করার পরে আমি একটু যোগা করে নেব। যোগাটা না মাঝখানে আমি করছিলাম, বেশ ভালো ছিল, আবার একটু হাত পা ব্যথা হওয়া শুরু হয়েছে। কিন্তু আবার বেশ কদিন ধরে আমি করা শুরু করেছি। বেশিক্ষণ আজকে আমি করতে পারবো না, ওর পেছনে বেশিক্ষণ আমি সময় দেবো না। সময় এদিক দিয়ে দিতে গেলে ওদিকটা আমার সময়টা কম হয়ে যাবে, ওই জন্য ব্যালেন্স করে চলবো। আজকে মনে হচ্ছে বৃষ্টি হব ভাব। কালকে হয়েছিল, বিশাল মুষলধারে হয়েছিল কিছুক্ষণের জন্য, কিন্তু দেখো বাইরে কেমন ঘুম মেরে আছে আর কেমন ভটকা একটা গরম গরম আবহাওয়া চলছে। এরকম আবহাওয়া হলেই কিন্তু একটু বৃষ্টির সুযোগটা পাওয়া যায়, মানে বর্ষা হয়। যাই হোক, তোমাদের সাথে অনেকটা গল্প করে নিলাম। আগে আমি একটু গরম জল খাবো, গরম জল না খেলে না আমার একদম শান্তি লাগে না।
প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে রীতা ঋতু ব্লগ। রীতা দিদিভাই লিখেছে যে সুপ্রিয়া বোন, তুমি খুব সুন্দর করে ঘর গুছালে, জামা কাপড় গুছালে, সব কিছু পরিপাটি করে করলে, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তোমাদের যদি ভালো লাগে তবেই কিন্তু আমার ভালো লাগে। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়ার জন্য আমি অপেক্ষায় থাকি। আমার বেশ ভালো লাগলো রীতা দিদিভাই, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে সাথী শট। সাথী বোন লিখেছে সুপ্রিয়া দিদিভাই, তুমি যে বাড়িতে গৃহপ্রবেশে গেলে বাড়িঘর কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, তার পছন্দ আছে। হ্যাঁ গো, সত্যি গো, খুব সুন্দর করে, মানে ছোট থেকে ছোট জিনিসও কি সুন্দর করে সাজিয়েছে। আরও তার সাথে সাথে লিখেছে তোমরা যে 4 জন গেলে তোমাদের সুন্দর লাগছিল দেখতে, আর গিফটটা কিন্তু বেশ ভালো হয়েছে। সত্যি এটা তো মানতেই হবে, এরকম সুন্দর গিফট আমি আজ পর্যন্ত দেখিনি। আমার ছোটো মেয়ে বলছে মাম্মা এরকম একটা গিফট না আমাদের ঘরের জন্যও নিয়ে আসবে। সত্যি এরকম গিফট যদি আমি পাই আমি অবশ্যই কিন্তু ঘরের জন্য আর একটা নিয়ে আসবো। দেখা যাক, যদি কপালে থাকে অবশ্যই ঠাকুর আমার ঘরেও আসবে। তো যার ঘরের জিনিস, মানে যার কপালের জিনিস তার কপালে চলেই গেছে। কিন্তু সাথী বোন, তুমি যে আমার ভিডিওটি দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদের জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই যে মাঝে মধ্যে আমি মাথার মধ্যে একটু চাপি, চোখের পাশে চাপি, এইগুলো জানো তো এক একটা পয়েন্ট থাকে। এইগুলো আমাকে আমার বান্ধবী আছে না, বৌদি বান্ধবী, ও শিখিয়েছে। কিছু কিছু জিনিস আছে যে সব সময় তাড়াহুড়ো করে হয় না, আস্তে পিস্তে করতে হয়। তা কয়েকটা পয়েন্ট আমাদের শরীরে থাকে, সেই শরীরে সেই পয়েন্টগুলোকে যদি আমরা ঠিক মতন মানে কাজ করাই তবে কিন্তু আমাদের শরীরটা খুব ভালো থাকে। কিন্তু সবসময় তো আমার দ্বারা আমি দ্বারা সম্ভব হয় না, কিন্তু যখন আমি পারি আমি অবশ্যই করার চেষ্টা করি। যাই হোক, আমার চা দিকে পুরো রেডি হয়ে গেছে। কিন্তু দেখো সকালবেলায় দুধ দিয়েছিলাম বড় মেয়েকে, সেই দুধটাকে যে আমি ফ্রিজে রাখবো আমি সেটা ভুলেই গেছিলাম। ওই যে তাড়াহুড়োর কাজ হয় বাড়াবাড়ি। আর এই প্রচণ্ড পচা গরমের মধ্যে যদি দুধ বাইরে থাকে, মানে 2-3 ঘন্টার মধ্যেই মনে হয় যেন দুধ কেটে ছানা হয়ে যাবে। কেন কি সকালবেলায় তো আমি সেই দুধটা গরম করিনি, ওই শুধু যতটুকু লাগবে ততটুকু একটা অন্য পাত্রে দিয়ে আমি গরম করেছিলাম, আর ফ্রিজ থেকে বের করে পাত্রটা বাইরে রেখেছিলাম। তাহলে ফাটার চান্সটা কতটা বেশি বলো। হঠাৎ করে মনে পড়লো চা নিতে গিয়ে, তাই কিন্তু আমি ফ্রিজের মধ্যে রাখলাম। পুরো দিনের মধ্যে এই চা খাওয়ার সময়টা আমার একদম নিজস্ব। এই সময়টা আমি কোনো রকমভাবে কারোর সাথে ভাগ করি না। আমার মনে হয় এই 5-10 মিনিট কি 15 মিনিট যতটুকু সময় আমি চা খাবো, একদম নিজের মতন আরাম করে বসে চাটা আমি খাবো। আর সেটাই কিন্তু আমি করি, কি সকালবেলা কি সন্ধ্যেবেলা। চা খেতে বসে আমি একটু হোয়াটসঅ্যাপটা চেক করি। সারাদিনের মধ্যে এই সময়টা শুধু একটু হোয়াটসঅ্যাপ চেক করা হয়, আর কিন্তু আমার চেক করার সেই সময়টুকুও থাকে না। আর যদি মেয়েরা স্কুল থেকে এসে ওরা যদি নিজেরা চেক করে সে ব্যাপার আলাদা। যাই হোক, মাথাটা আমি আশ্রয় নিই, ভাবলাম একটু মাথাটা ধোবো, তারপর ভাবলাম যে না, আজকে তো জল সংকট আছে, মাথাটা না ধোয়াই উচিত। তো যাই হোক, মাথাটা তো আশ্রিয়ে আবার দৌড়ে দৌড়ে চলে যাবো রান্নাঘরে। ওদিকে ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, গন্ধ ছেড়ে গেছে, আমি সিটিটা বন্ধও করে দিয়েছি। আর ভাবলাম যে একদম জামা কাচবো না, কিন্তু এই 3-4টে না কাচলে হচ্ছিল না। 2-3 দিন ধরেই মেশিনের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে না, বেশি তো জামা কাপড় কাচলাম না, এই 2-3টে জামা কাপড়ে এমন কোনো জল খরচা হবে না। ওই জন্য আমি এই কটা জিনিসই কিন্তু ধুয়ে নিলাম, মেশিনেই ধুয়েছি, হাতে ধুইনি। এদিকে কিন্তু রান্না চলছে, এদিকে জামা কাপড় মেলাচ্ছি। হঠাৎ করে মনে পড়লো গাছগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে 2 নজরে, তারা যেন জল চাইছে, জল দেওয়া হয়নি। দৌড়ে দৌড়ে গেলাম আমি জল আনতে। সব কিছুই যখন হচ্ছে তাদেরকেই বা কেন আমি একটু জল দেবো না। চলে আসলাম গাছগুলোকে জল দিতে, তাদেরও তো জলের প্রয়োজন। শুধু নিজে জল খাবো, নিজে রান্না করবো, আর তাদেরকে কী দেবো? ওই জন্য তাদেরকেও একটু কিন্তু জল দিলাম। দেখো গাছগুলোর মধ্যে জল দিলে কী সুন্দর কিন্তু গাছগুলো হাসে, খুব ভালো লাগে আমার। আমি যেন মাঝে মাঝে গাছের সাথে গল্প করি। মানুষের সাথে গল্প করার থেকে গাছের সাথে যদি গল্প করা যায় আমার মনে হয় মনটা অনেক ভালো লাগে। তারা কোনো রেসপন্স দেয় না, কোনো উত্তর দেবে না ঠিকই, কিন্তু তারা তো শুনতে পাবে মনের কথাগুলো। হয়তো আমার এই কথাগুলো তোমাদের কাছে বোকামি মনে হচ্ছে, যে কি পাগলের মতন কথা বলছে, কিন্তু একটা বাস্তব কথা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। চানা বানাবো বলে চানা ভিজিয়েছিলাম, দেখো কাবুলি চানা বানাতাম আজকে, কিন্তু জলের যা অবস্থা বানাতে গেলে অনেকটা সময় লাগে। শর্টে যে রান্নাগুলো হবে সেইগুলোই ঝটপট করবো, রেখে দিই, দেখা যাবে হয় রাতে বানাবো নাহলে কালকে বানাবো। যদি জল রাতে আসে তাহলে রাতে বানাবো, নাহলে কালকে। আজকে টক ডাল বানাবো,
আর এই যে ডিম বের করেছি ফ্রিজ থেকে, ডিম গাটি দিয়ে বানাবো। আগেই বলে দিচ্ছি বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেকটা পার্ট নেওয়া হয়ে গেছে, কেন কি সারাদিনকার কাজ তো কম হয় না, সেটাকে আমাকে দৌড়ে দৌড়ে করতে হচ্ছে। কাজ তো আমাকে সবই করতে হচ্ছে, কিন্তু একটু কোমর বেঁধে দৌড়ে দৌড়ে। তাই এটাকে আমি বেশি বড় করব না, এটা আমি দুটো পার্টে বিভক্ত করছি। আজকে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট পার্ট, আর কালকে দেখবে তোমরা সেকেন্ড পার্ট। অবশ্যই তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটুও আমার ভিডিও, অবশ্যই একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। কেন কি তোমাদের ভালোবাসার সহযোগিতা ছাড়া আমার পক্ষে এগানো এক ফোঁটাও কিন্তু সম্ভব না। প্লিজ বন্ধুরা একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও। চানা বানাবো বলে কালকে রাতে চানা ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু দেখো প্রতি মুহূর্তে কিন্তু জীবন আমাদের শিক্ষা দেয়। তাহলে কি হলো, কিছুই করতে পারলাম না। চানাটাকে আমাকে উঠিয়ে রাখতে হলো, বাধ্য হলাম। চানা বানাতে বেশ খানিকটা সময় লাগে, জল তার মধ্যে চলে যেতে পারে, ওই জন্য শর্টকাটের রান্নায় কিন্তু আজকে আমি করব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো, এদিকে ডিম সিদ্ধ বসাবো কুকারে, ডিমটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর গাটিটা কেন দিচ্ছি, কেন ডিম দিয়ে আলু দিয়ে খেয়ে খেয়ে উবে গেছি, ওই জন্য ভাবলাম একটু গাটিটা করি। গাটিটা কি করব, আমি কড়াইয়ের মধ্যে সব কষিয়ে কুকারে সিটি মেরে দেবো, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর তোমরা আমার রান্না দেখলে বুঝতেই পারো আমি কিন্তু কুকার খুব ইউজ করি। তাই বলে একটা কথা না বললেই নয়, আমার এক খুব কাছের বান্ধবী কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি, জীবনে বেশি দূরের কথা ভাবতে নেই, এই সাময়িক কথা ভাবা উচিত। যেমন এই সামান্য চানা দিয়েই তোমাদের আমি বুঝালাম, চানাটা একটা খুব সাধারণ খাবার, ওটাকে আমি তুলে রাখতে পারলাম ফ্রিজে, আজকে রান্না করতে পারলাম না। কিন্তু এমন অনেক অনেক ডিসিশান আছে যেগুলো আমরা অনেকটা দূরে নিয়ে ফেলি, আদৌ বাস্তবে সেটা হবে কি হবে না সেটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু তাই নিয়ে আমরা বসে থাকি। আমি তো এখন তাই করিই না। সেই বান্ধবীর সাথে কথা বলার পরে আমি শুধু সাময়িক চিন্তা ভাবনা করি, কি হচ্ছে তার উপরে ফোকাস দিই। মানে যখনকারটা তখন, যেটুকুনি সময় থাকবো সেটুকুনি সময়ই হাসি মুখে থাকবো, এটাই আমার ধারণা। ডালটা ফোড়ন দিতে গিয়ে তাড়াহুড়োর মাথায় দেখতে পেলে খানিকটা ডাল পড়ে গেল, আর ওদিকে ডালের ছিটাও কিন্তু খানিকটা আমার মুখে আসলো। ওই তাড়াহুড়োর কাজ কিন্তু এরকমই হয়। ওইদিকে ডালটা কিন্তু হয়ে গেছে। ডাইনিং টেবিলটা বড্ড নোংরা ছিল, প্রতিদিনই মুছি। তা ভাবলাম যে না, দেরি করে আর মুছবো না। সেই যখন দৌড়ে দৌড়ে কোমর বেঁধে কাজ বাজ করছি, ডাইনিং টেবিলের সাথে সাথে মুছে নিই। ডাইনিং টেবিল প্রতিদিন না মুছলে না ভালো লাগে না, কারণ কি যে জায়গাটায় খাবার দাবার রাখবো অন্তত সেই জায়গাটা তো পরিষ্কার হওয়া উচিতই উচিত, আমার তো সেটাই মনে হয়। যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটি আর বড় করছি না, দ্বিতীয় পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করো। আশা রাখছি দুটো পার্টই তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে কিন্তু পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।